7 মাস পর আমার বাচ্চাটা মারা যায় পেটে। তারপর পুরাই আমি পাগলের মতো হয়ে গেছি, মানে এটা আমি মেনে নিতে পারিনি মেন্টালি। ঘুমের ওষুধ খাইতাম, ঘুমাইতাম 2টা-3টার দিকে, সকালবেলা উঠতে পারতাম না, ওকে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না সময় মতো। তারপর গোসল কোনো কিছুই আমার ঠিক মতো হইতো না। তার মানে আমার পড়াশোনা এখন বাদ দিতে হবে, তো পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছি। হোস্টেলে ওঠার পর সবার সাথে মেশার পর 1 সপ্তাহের মধ্যে পুরাই আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওইটা যে শুধু ইংরেজি শেখায় তা না, আর ওইখানে গেলে সবার না মাইন্ড একদম চেঞ্জ হয়ে যায়। আপনার স্পোকেনে কোনো ডেভেলপ হলো? 1 সপ্তাহের মধ্যে আমি ফ্লুয়েন্সি পেয়ে গেছি আমার। আমি জানি না কেউ বিলিভ করবে কিনা, রেসিডেন্সিয়াল ব্যাচগুলা এতটা ওরা ভালো, ওদের সাথে আসলে পায়রা ওঠাটা অনেক কষ্টের। আমাদের ব্যাচের সবাই অনেক ভালো ছিল, কেউ ঢাকা ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, কেউ ডক্টর ছিল, কেউ ড্যাফোডিলের স্টুডেন্ট ছিল, তারপর কেউ নটরডেমের স্টুডেন্ট ছিল, সবাই অনেক ভালো স্টুডেন্ট ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসমা আক্তার। আসমা আক্তার, কি স্টোরি আপনার? আমি আমার জীবনে অনেক হতাশ একজন মানুষ ছিলাম। জন্ম জেলা কোথায় আপনার? ভোলাতে। বিয়ের পর সবাই চাচ্ছিল যে আমার বেবি হোক, তো পরে আমারও একটা ইচ্ছা জাগলো যে হ্যাঁ ঠিক আছে, একটা বাচ্চা নেই। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কত সালের গল্প এটা? এটা 2022 সালের। বাচ্চা কনসেপ্ট করছে, আমার হাজবেন্ড বাইরে চলে গেছে। তারপর ডক্টর দেখানোর পর ডক্টর বলছে যে বেড রেস্টে থাকতে, কারণ বাচ্চাটা টিউবে ছিল। লাইক প্রেগন্যান্সি কমপ্লেক্সিটি যেটাকে বলি আমরা। জি, আমাকে বেড রেস্টে থাকতে বলছে। এখন তো আমি কিছুই করতে পারবো না, তার মানে আমার পড়াশোনা এখন বাদ দিতে হবে। তো পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছি। তো 7 মাস পর আমার বাচ্চাটা মারা যায় পেটে। ও, একটা মেয়ে ছোটবেলা থেকে যখন এতটা স্বপ্ন দেখে যে আমি একটা বড় কিছু হব, আর তাও এইরকম একটা স্বপ্ন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, প্লাস এইটার জন্য আমার সায়েন্স বাদ দিয়ে আমি কমার্স নেওয়া, সেখান থেকে সব পড়াশোনা বাদ দিয়ে আমি স্বপ্নটাকে অন্যরকম করে ফেলছি যে আমি এখন বাচ্চা নিব। সেই বাচ্চাটাই আল্লাহ রাখে নাই। তারপর পুরাই আমি পাগলের মতো হয়ে গেছি, মানে এটা আমি মেনে নিতে পারিনি মেন্টালি। তারপরে এতটা অসুস্থ হয়ে গেছি যে শ্বাসকষ্ট শুরু হয়েছে, অনেক ডক্টর দেখানো হয়েছে, কোনো ঠিক হচ্ছে না। তারপরে চেস্ট পেইনও শুরু হয়েছে। তারপর সব ডাক্তাররাই স্লিপিং পিল দিছে। তারপর সাইকোলজির ডক্টরও দেখাইতে বলছে আমাকে। আমার বক্ষব্যাধির ডক্টর এটা সাজেস্ট করছে। তো পরে আমি স্লিপিং পিল নেওয়া শুরু করছি। ঘুমের ওষুধ খাইতাম, ঘুমাইতাম 2টা-3টার দিকে, সকালবেলা উঠতে পারতাম না, ওকে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না সময় মতো। তারপর গোসল কোনো কিছুই আমার ঠিক মতো হইতো না। তারপর আমার হাজবেন্ড অনেক রিকোয়েস্ট করছে যে সামনে তোমার অনার্সের ফাইনাল পরীক্ষা, তুমি পরীক্ষাটা দাও। অ্যাটেন্ড করলাম পরীক্ষায়, রেজাল্ট তেমন একটা ভালো আসে নাই, ফার্স্ট ক্লাস আসে নাই। কোথায় পড়ছেন আপনি তখন? আমি ভোলা কলেজ পড়তেছিলাম তখন, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে। রেজাল্টই খারাপ আসছে, তো আমি তো আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্ন তো শেষ আমার। তো পরেও বললো যে আচ্ছা তুমি অন্য কিছু ট্রাই করতে পারো, টিচিং প্রফেশনটা। আমার এটা মনে পড়লো যে স্টুডেন্টরা আমাকে অনেক বেশি সম্মান করতেছে, এই প্রফেশনে কিভাবে যাওয়া যায় বিসিএস ছাড়া। আইবি কারিকুলাম সম্পর্কে আমি একটু দেখলাম, গুগলে সার্চ করলাম। ওইটা একদম সম্পূর্ণ আলাদা, আমাদের এই বাংলাদেশের কারিকুলাম থেকে আইবি কারিকুলামটা সম্পূর্ণ আলাদা। তার জন্য আমি ইংলিশের টিচার হইতে পারি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলার টিচার হইতে পারি, এছাড়া অন্য কোনো সাবজেক্ট ওইখানে নাই। তো এখন ইংলিশে আমি মোটামুটি ভালো, কিন্তু আমি তো কথা বলতে পারি না ইংরেজিতে। পরে হঠাৎ আমি স্যার আপনার একটা ভিডিও দেখলাম ইংলিশ থেরাপিরই। আমি আপনার ভিডিও আগে থেকেই আমি দেখতাম। ওকে, একটা ছেলে বাংলায় কথা বললে ওর মাবলিং প্রবলেম হচ্ছে। পরে আমি ভাবলাম, আর ওর স্টোরিটা আমি পুরো শুনলাম মনোযোগ দিয়ে। এই ছেলেরা এতটা বাজে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেইখান থেকে এসে ও যদি এত ভালো করতে পারে, ও বাংলা বলে গেছে, ওর বাংলায় মামলিং প্রবলেম হচ্ছে, তাহলে ইনশাল্লাহ আমি একটা ভালো কিছু করতে পারবো। তো তারপরে আপনি ভিডিও করছেন মানে এই প্রতিষ্ঠান অবশ্যই ভালো, তা না হলে আপনি প্রমোশন করবেন না। আলহামদুলিল্লাহ, চেষ্টা এরকম একটা বিশ্বাস আমার ছিল। পরে আমি দেখে ভর্তি হওয়ার জন্য আর কি ট্রাই করলাম, কিন্তু 1 মাস আমার অপেক্ষা করা লাগছে। ভর্তি হইতে চাইছি, ওটা পসিবল ছিল না। কিছুদিন আগে ওদের একটা এন্ডোর্সমেন্ট দেখলাম আমি, ওখানে ওনারা বলছে প্রায় 1.5 লাখেরও বেশি স্টুডেন্ট বের হয়েছে এখন পর্যন্ত ইংলিশ থেরাপি থেকে। দে আর ডুইং অ্যাকচুয়ালি দ্য রেভলিউশন। ফিমেল হোস্টেলটা খুব বেশি দিন হলো ওপেন হয় না, আমি যতদূর জানি। হ্যাঁ, খুবই রিসেন্টলি ওপেন হয়েছে আলাদাভাবে। জি, ওকে। ওইখানে উঠলাম, প্রথম তো অনেক মন খারাপ হইতো। হোস্টেলে ওঠার পর সবার সাথে মেশার পর 1 সপ্তাহের মধ্যে মানে পুরাই আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। কি ভালো লাগলো, কোনটা ট্রিক করলো আপনাকে? রাত 11টার মধ্যে we are bound to turn off our light, otherwise we have to pay fine.
তারপর হচ্ছে প্রত্যেকটা রুলস রেগুলেশন মেনে চলতেই হবে। এখন রাতে যখন আমি এক সপ্তাহ ঠিক মতো 11টার মধ্যে ঘুমাচ্ছি, আবার সকালবেলা ভোরে উঠতেছি, তো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য ঘুমের ওষুধ খাওয়াটা প্রথমে বাদ দিছি, তারপরে আস্তে আস্তে সবগুলা ওষুধ খাওয়া বাদ দিয়ে দিছি। কারণ পড়াশোনার প্রেশার বেড়ে গেছে, একটা কম্পিটিশনের মধ্যে অলরেডি চলে আসছি। আর ওইখানে গেলে সবার না মাইন্ড একদম চেঞ্জ হয়ে যায়। ওইটা যে শুধু ইংরেজি শেখায় তা না, কনফিডেন্সও বিল্ড করে। মাই ব্যাকগ্রাউন্ড ইজ নট মাই ব্যারিয়ার, উই উইল গ্রো আপ, এরকম টাইপের যখন আমরা অটো সাজেশনগুলো আমরা পড়তেছি, তারপরে আমাদের এমনিতেই সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর সিও স্যার সবসময় একটা কথা বলে যে যদি তুমি এটা বিশ্বাস করো যে ইফ ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান, ইনশাল্লাহ ইউ ক্যান। If you believe that you can't, definitely you can't. Because you believe that you can't. এনভায়রনমেন্ট ফ্যাক্ট ডেফিনেটলি, এগুলো তো আমরা জানি না, এগুলো আমরা ডেফিনেটলি জানি, কিন্তু এই জিনিসগুলো আপনি সিচুয়েশনাল প্র্যাকটিসের মধ্যে যখন যাবেন তখন আলটিমেটলি এগুলোর ইম্প্যাক্টটা কিন্তু লাইফে বোঝা যায়। এই যে কথাগুলো বলতেছে সেগুলো আপনি জানেন না আপনার লাইফে, অবশ্যই জানেন, কিন্তু যখন ওই এনভায়রনমেন্টের মধ্যে আপনি চলে যাবেন তখন দেখবেন যে এই কথাগুলোর শক্তি অনেক বেশি জীবনে, কারণ আপনি মানতে বাধ্য। ফিমেল হোস্টেলটা আমার কাছে এরকম মনে হয়েছে আমার বাসার চেয়ে অনেক ভালো এনভায়রনমেন্ট। তারপর আন্টিরা এতটা বেশি মানে কোঅপারেটিভ, তারপর ওনারা এতটা খেয়াল রাখে সবার। যে কেয়ারটেকার গুলো আছে ওনাদেরকে রাখাই হয়েছে স্টুডেন্টদের কি প্রয়োজন এর জন্য। আপনার সাথে আর কেউ ছিল হোস্টেলে, মেয়ে ফিমেল হোস্টেলে? হোস্টেলে তো অনেক মেয়েরা ছিল, পুরা হোস্টেল ফুল ছিল। তারপরে স্টুডেন্টরা তো অনেকে তো জায়গা পাইতো না আয়সা। ওকে, আমি তো 1 মাস অপেক্ষা করছি, 1 মাস অপেক্ষা করে তারপর জয়েন করতে পারছি। আপনার স্পোকেনে কোনো ডেভেলপ হলো? 1 সপ্তাহের মধ্যে আমি ফ্লুয়েন্সি পেয়ে গেছি আমার। আমি জানি না কেউ বিলিভ করবে কিনা। তারপর আমার এমন হইতো যে কোথাও যদি আমি যাইতাম, যেমন সবজি কিনতে যাচ্ছি বা মার্কেটে যাচ্ছি, তখন বাংলা মনে করে তারপর বলতে হইতো, কারণ ওনাদের ইংরেজির ক্ষেত্রে বলতে হয়। হ্যাঁ, আমাদের মাইন্ড কিন্তু চুপ থাকে না, ভাবতে থাকে কিছু না কিছু। গোসল করতেছি তখন ইংরেজিতে ভাবতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজ পড়তে দাঁড়াইছি, আমি যে নিয়ত বাঁধবো আমি ইংরেজিতে বেশি হয়ে যাচ্ছে। যেমন যে টিচার গুলো আছে না, সবাই অনেক বেশি পজিটিভ মাইন্ডসেট, প্লাস হচ্ছে অনেক বেশি এনার্জেটিক। ওকে, স্টার্ট স্পিকিং ইংলিশ অ্যান্ড জয়েন ফর স্পিচ কম্পিটিশন, দেন আই রিয়ালাইজ দ্যাট হোয়ার আই অ্যাম আই হ্যাভ মেনি ল্যাকিংস। রেসিডেন্সিয়াল ব্যাচগুলা এতটা ওরা ভালো, ওদের সাথে আসলে পায়রা ওঠাটা অনেক কষ্টের। মানে ওদেরকে আমরা নন রেসিডেন্সিয়াল যারা সবাই আমরা ভয় পাইতাম। আমাদের ইংলিশ থেরাপিতে হচ্ছে ডিবেট কম্পিটিশন হয় ইংরেজিতে, তো নন রেসিডেন্সিয়াল ব্যাচ জীবনে কখনো তারা চ্যাম্পিয়ন হয়নি। আমি ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হয়েছি, ওকে, তাও রেসিডেন্সিয়াল ব্যাচের সাথে। গ্রেট। আর আমাদের ব্যাচের সবাই অনেক ভালো ছিল। কেউ ঢাকা ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, কেউ ডক্টর ছিল, কেউ ড্যাফোডিলের স্টুডেন্ট ছিল, তারপর কেউ নটরডেমের স্টুডেন্ট ছিল, সবাই অনেক ভালো স্টুডেন্ট ছিল। আর তাদের সাথে প্রতিনিয়ত আমার কম্পিটিশন। সবচেয়ে বড় পাওয়া যেটা, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে আপনি বের হয়ে আসছেন লাইফে। সেকেন্ডলি যেটা বলবো যে ইংলিশ সম্পর্কে আপনার কনফিডেন্স তৈরি হয়েছে এবং আপনি বোধহয় কোনো জবে এখনো নাই, রাইট? সো জবের জন্য ট্রাই করছেন। ওকে, উইশ ইউ বেস্ট অফ লাক। আপনি অনেক ভালো করবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার।